বিশ্বের বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বাংলাদেশিদের প্রায় ৭০,০০০ কোটি টাকা। ইইউ প্রতিবেদন প্রকাশ, বিশেষজ্ঞদের ইঙ্গিত পাচার করা হয়েছে এসব অর্থ। টাকা পাচার থেকে শুরু করে যে অবৈধ টাকা নিয়ে যাওয়া, এটা কোনোভাবেই আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এটা সুখবর নয়। যে কোনো টাকা বাংলাদেশ থেকে যদি বের হয়ে যায়, যাওয়ার সময় কিন্তু লিগ্যাল প্রসেসে যেতে হয় এবং বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয়। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রচি সবাই এয়ারপোর্টে ছিল। ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি খবর। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী বললেন, ষড়যন্ত্র সত্ত্বেও আওয়ামী লীগই গ্রহণযোগ্য দল। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু। অনুমোদন না থাকায় ভবনের একাংশ আগেও ভেঙেছিল রাজুক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ট্যাক্স হ্যাভেন নামে পরিচিত দেশগুলোয় প্রায় ৬০০ কোটি ডলারের সম্পত্তি আছে বাংলাদেশিদের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০,০০০ কোটি টাকা। কর ফাঁকি দিয়ে বাংলাদেশিদের এসব অফশোর সম্পদ গড়ে তোলার তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে উঠে এসেছে লন্ডন, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো বিভিন্ন শহরে সম্পদ ক্রয়ের তথ্য। এসব অর্থের উৎস খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন অর্থনীতিকরা। বিদেশ থেকে গোপনে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে যেসব দেশে, সেগুলোর পরিচিতি মূলত ট্যাক্স হেভেন হিসেবে। লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অথবা বারমুডার মতো এসব দেশে নেই অর্থের উৎস জানানোর ঝামেলা, করের হিসাব নিকাশও নেই। এসব ট্যাক্স হেভেনে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়েই ডলার বা সম্পদ ক্রয় করতে পারেন, আর ওই সম্পদকে অফশোর সম্পদ বলা হয়। এসব ট্যাক্স হেভেনে কি পরিমাণ অফশোর সম্পদ রয়েছে তার প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড নামের ওই প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ ৫৯১ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৭০,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের মোট জিডিপির প্রায় ১.৩%। টাকা পাচার থেকে শুরু করে যে অবৈধ টাকা নিয়ে যাওয়া, সেইখান থেকে তারা ওখানে হয়তো মনে করেছে তারা ওখানে কি বলবো নিরাপদ এবং প্রফিটও বেশি, সে কারণে তারা অফশোর কি বলে ব্যাংকে টাকা রেখেছে। কিন্তু এটা কোনোভাবেই আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এটা সুখবর নয়। প্রতিবেদনে বলা হচ্ছে, সব অর্থের একটি অংশ ব্যয় হয়েছে আবাসন খাতে প্রায় ৬৬ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৭,৮০০ কোটি টাকা। লন্ডন, প্যারিস, দুবাইয়ের মতো বিভিন্ন শহরে কেনা হয়েছে এসব সম্পদ, তবে গোপন রাখা হয়েছে সম্পদের মালিক এসব বাংলাদেশিদের নাম পরিচয়। টাকা পাচার এগুলো থেকে গেছে। পাচারের টাকা ছাড়া তো ওইভাবে যায়, কারণ যে কোনো টাকা বাংলাদেশ থেকে যদি বের হয়ে যায়, যাওয়ার সময় কিন্তু লিগ্যাল প্রসেসে যেতে হয় এবং বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয়। সে পারমিশন যদি না নিয়ে ওখানে করে, ইন দ্যাট কেস এটা তো অবৈধ টাকা। আর যদি লিগ্যাল প্রসেসে দেয়, তার বাংলাদেশ ব্যাংক তো দেখবে যে তার টাকাটা কোন জায়গায় সে ব্যবহার করতেছে এবং এটা কি তার যে আর্নিংটা, এটা কি বৈধ সোর্স থেকে, সোর্সটা দেখবে। যদিও ২০২০ ও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ট্যাক্স হেভেনে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ কমেছে বলে উঠে আসে প্রতিবেদনে। আগের বছর বাংলাদেশিদের অফশোর সম্পদের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলারের বেশি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শত বাধা চক্রান্তের পরও বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, এমনটাই মনে করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছে, যার নজির আর কোনো সংগঠনের নেই। এ সময় স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও শুধু দেশবাসীর উপর বিশ্বাস রেখেই ফিরেছিলেন এই দিনে, বলেন তিনি। দলীয় সভাপতির ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বিশেষ এই দিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও। বাবাকে হত্যা করা হয় স্বাগত বক্তব্যে বারবার কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু কন্যা। পিতার আদর্শেই কাজ করে চলছেন বলে উল্লেখ করেন তিনি। আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। শুধু বঙ্গবন্ধু পরিবার নয়, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতেই ৭৫-এর হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুগি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। ৩২ নম্বরে আমরা বিলাত করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না, খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। আওয়ামী লীগ ছাড়া আর কোনো সংগঠনই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আর দেশের মানুষের কোনো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মিলাদ পরিচালনা করেন পেশ ইমাম। ৭৫-এর ১৫ই আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণে নেতারা ছাড়াও অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া অনুষ্ঠানে। সকাল 11:30টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যার উদ্যোক্তা ছিল সার্বজনীন পূজা কমিটি। প্রার্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। ৭৫-এর 15ই আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। সকাল 10টায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। তাতে পাঠদান করেন ভদন্ত ধর্মমিত্র মহাথের। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ জাতির উন্নতি এবং শান্তির জন্য হয় প্রার্থনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজে। সকালে মায়াকানন এলাকায় হয় এই দুর্ঘটনা। নির্মাণ কাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই মৃত্যুর ঘটনা এমনটাই ধারণা করছে পুলিশ। কারো গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্মকর্তারা। নিহত নির্মাণ শ্রমিক অন্তরের বাবার সামনে শুধুই অন্ধকার। অভাবের সংসারে একটু সচ্ছলতার জন্য অল্প বয়সে যে সন্তানকে কাজে পাঠিয়েছিলেন তারই লাশের অপেক্ষা তার। আরেক হতভাগা আলতাফ মাত্র দিন 5 আগেই বোনকে কবরে রেখে শুক্রবারই যোগ দেন কাজে। কাজে কামে দিছি, যাই হোক বাইরে যাতে বলা আড্ডা না মারে কারণে বিয়াটা দিয়ে করাই দিছি। 4 মাস হয়েছে গর্ভবতী। মাটি দিয়া কালকা আইসা আজকে সকালে কামে গেছে, যাই যে মারা গেল বিল্ডিং এতে পইরা। আর বাবা 1 বছর স্ট্রোক করছে, আর মা আজকে পোলার কথা হইন না স্ট্রোক করছে। মায়াকাননের এই ছোট্ট গলিতে নির্মাণ করা হচ্ছিল 10তলা ভবনটি। সকালে 10টা নাগাদ পাশের বিল্ডিং থেকে জোরালো শব্দ পেয়ে সবাই দৌড়ে যান। দেখেন 3 জন নিচে পড়ে আছে। উপর থেকে পড়লো, শব্দ পাইয়া বাইরে বাড়িছি। এই বিল্ডিংয়ের যে দায়িত্ব ছিল ওনা ছিল সেদিকে কোনায়। ওনার ডাকটা করলাম, দেখেন ভিতরে কি পড়ছে চিপাটা। আইসা দেখে মাথা চলাই গেছে গায়ে, এতটুকু দেখছি। আর কোন জায়গায় উপরে কাজ করতেছে ওইটা এখন সার্গল গেছে, আমি দেখছি এটাই। আর পুরোটা আমি জানি না ভাইয়া। 3 জন ছাদেরতে পড়ছে, 3 জন পড়ার পরে 2 জন মারা গেছে, আর
3জন লয়ে গেছে, একজন লয়ে গেছে হাসপাতালে। জানা যায় ভবনের উপর তলায় মাচা তৈরির সময় পড়ে যান তারা। 3 জনকে মুগদা হাসপাতালে নেয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 2 জনের মধ্যে অন্তরের বাড়ি মুক্তাগাছা ও আলতাফের বাড়ি জামালপুর। গুরুতর আহত মফিজুল ইসলামকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেল 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান মফিজুল। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ কর্মকর্তাদের ধারণা নির্মাণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না। সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণ নীতিমালা না মানায় এর আগে ভবনটির একাংশ ভেঙে দিয়েছিল রাজুক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় 5 জন প্রাণ হারালেন, আরও 8 জন গুরুতর আহত। চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পরই চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। কুমিল্লার 14 গ্রামের বসন্তপুর এলাকা। আরোহীদের চোখে তখনও ভোরের ঘুম। এরই মধ্যে দুর্ঘটনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক। রাস্তার পাশে বাস উল্টে ঘটনাস্থলেই 5 আরোহী প্রাণ হারান। আহত হন কমপক্ষে 8 জন। চিটাগাং যাওয়ার পথেই গাড়ি অ্যাক্সিডেন্ট, রিল্যাক্স গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একদম। যাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার দিছি, দিয়ে যাদের চট্টগ্রাম আমাদের একটি গাড়ি চলে গেছে ওইখানে কিছু রোগী নিয়ে, আর আমি গেছি ফেনীতে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ, কক্সবাজার টেকনাফের মোহাম্মদ হোসেন, নোয়াখালী চাটখিলের নাসির উদ্দিন পলাশ এবং লক্ষ্মীপুরের রায়পুরের মাসুক মিয়া। একটা সং খাইছি, সঙ্গের মতো, তারপরে আমার বাইকটা মারা গেছে। তা আমি কীভাবে বের হয়েছি এখান থেকে, গাড়িতে গেছি তা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, তো কিছু দেখি নাই। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করেছে পুলিশ, কিন্তু পলাতক বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ওইখানেই এই গাড়ির যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে 5 জন গুরুতর জখম হয়। জখম হলে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ক্লাস পরীক্ষা ছাড়াই 70,000 টাকায় মেলে এলএলবির সনদ। যমুনা টেলিভিশনে এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। এ সময় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থগিত হওয়া স্কুল অব ল চালুর দাবি তোলেন শিক্ষার্থীরা। ক্লাস বা পরীক্ষা ছাড়াই একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি। খরচ করতে হবে মাত্র 70,000 টাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ করে দিচ্ছে একটি অসাধু চক্র। দালালদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকেই সার্ভারে আপলোড করা হতো ফলাফল। কারিগরি শিক্ষা বোর্ডের জালিয়াতি ফাঁসের পর যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদের ঘটনা। প্রতিবেদন প্রচারের পর শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশাসনের বিরুদ্ধেও ফুঁসে ওঠে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সকালে ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে এলএলবির সনদ বিক্রি এবং জালিয়াতির বিরুদ্ধে হয় বিক্ষোভ ও মানববন্ধন। এ সময় জালিয়াতির সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা। ভবিষ্যতে বার কাউন্সিলে পরীক্ষা দিব, আমাকে ভাবে বলবে যে তুমি সনদ জালিয়াতি করে চলে আসছো। শিক্ষার্থীদের উক্ত চাকরির পরীক্ষাগুলোতে সনদের মান নিয়ে যেন কোনো প্রশ্ন তোলা না হয়, সেটা ভার্সিটি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। আমরা ডিটারজেন্ট পাউডারের অ্যাডভাইস দেখেছি, দাগ থেকে দারুণ কিছু হয়। আমরা মনে করি এই দাগ থেকে যেন নতুন একটা অধ্যায় সূচিত হয়। এই জালিয়াতির সাথে যে সমস্ত প্রতিষ্ঠানের কাছে কম্পিউটারগুলো থাকে, যারা এই আইটি পাসওয়ার্ডগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে স্থায়ী বহিষ্কার এবং অবশ্যই
এবং অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অনিয়ম আর দুর্নীতির ঘটনায় ক্ষুব্ধ সাবেক শিক্ষার্থীরাও। নিউজটা 100% সত্য, আমি এটার প্রমাণ পাইছি, আমার কাছে সকল ডকুমেন্টস আছে। আজকে আইন বিভাগের এই বিষয়টা প্রকাশ পেয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট সেখানে আছে, সেখানে হচ্ছে কিনা জুনিয়র স্টুডেন্টস আছে যারা, এরা কিন্তু এটা অবমূল্যায়নের শিকার হবে। আমরা এটা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দৃঢ় দাবি জানাচ্ছি। দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে ব্যর্থ উল্লেখ করে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিও ওঠে। কোন ক্ষমতা বলে উনি একে টানার 8 বছর ডিন রয়েছেন, তৃতীয় মেয়াদে রয়েছেন। আমরা এই মুহূর্ত থেকে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। এরই মধ্যে যমুনা টেলিভিশনে ওই রিপোর্ট প্রচারের পর তাৎক্ষণিক তদন্তে সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ সহ 5 জনকে বরখাস্ত করা হয়েছে। এখনও বন্ধ বিশ্ববিদ্যালয়ের ফলাফলের সার্ভার বিভাগ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী এখন আরও হিংস্র হয়ে উঠেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তার একটি বিবৃতি প্রকাশ করে বিএনপি। সেখানেই তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলমতের ওপর নিষ্ঠুর দমন পীড়ন করছে সরকার। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে, যার মাধ্যমে দেশে নব্য বাকশাল কায়েম করেছে সরকার। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগ জুলুমেরই ধারাবাহিকতা। ক্যালিগ্রাফি জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশটির জনপ্রিয় শিল্পী সাতোকো আজুমা এসেছেন বাংলাদেশে। স্কুলের শিশুদের নিয়ে করেছেন কর্মশালা। কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে হয় এই কর্মশালা। সেখানে অতিথিরা বলেন, এর মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ঘটবে সংস্কৃতি বিনিময়। রং আর তুলির আঁচড়ে ফুটে ওঠে ক্যালিগ্রাফি। শিল্পটি জাপানের ঐতিহ্য। দেশটির জনপ্রিয় শিল্পী সাতোকো আজুমা দীর্ঘদিন ধরেই ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তুলছেন নানা অব্যক্ত অনুভূতি। এবার তিনি এসেছেন বাংলাদেশে। বিভিন্ন স্কুলের শিশুদের শেখাচ্ছেন কিভাবে রং তুলিতে জীবন্ত হয়ে ওঠে নানা কল্পকথা। শিশুদেরও ক্যালিগ্রাফি ঘিরে দারুণ আগ্রহ। কে জানে, হয়তো তাদের মধ্যেই একদিন কেউ হবেন বিখ্যাত শিল্পী। এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাস। সকালে বক্তৃতা পর্বে শুরু হয় আয়োজন। Calligraphy is called shodo, and shodo literally means the way of writing. 私は子供の時から書道が大好きです。আমি আমার ছোটবেলা থেকে書道কে খুব পছন্দ করি।そして今も楽しみながら書道を子供たちと勉強しています。এখন পর্যন্ত আমরা বাচ্চাদের সাথে খুব মজা করে書道সম্পর্কে নিজেও শিখি আর শেখাচ্ছি। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ঘটবে, এমনটাই অতিথিদের অভিমত। জাপানের কালচার হলো খুবই আধুনিক বলা যেতে পারে, আবার খুবই প্রাচীন। ওর প্রাচীনের সময় খুব আধুনিকভাবে কাজ করেছে এবং খুব শুকনোভাবে সব কাজ করে। এই শুকনোভাবে কাজ করাকে ওরা শত বছর, হাজার বছর ধরে রেখেছে। তো আজকে যারা আসছেন তারা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা আমাদের সাথে বিনিময় করতে চায়। এটা একটা এক্সচেঞ্জের মতো। তাদের কালচারের সাথে আমাদের কালচারের সাথে তাদের একটা এক্সচেঞ্জ তারা দেখতে চায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।